السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي يسر ولا تؤسر وتمم بالخير. ربي زدني علما نافعا كاملا مشفع. যাক, আমরা আজ এই ক্লাসে উপস্থিত হতে পেরেছি আল্লাহর অশেষ মেহেরবানিতে। আমরা হোমিওপ্যাথিক ফার্মাসি নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে দ্বিতীয় বর্ষের ডিএইচএমএস দ্বিতীয় বর্ষের হোমিওপ্যাথিক ফার্মাসির বিষয়ে। আমরা ইতিপূর্বে টপিকস ধরে ধরে আলোচনা করেছি। তো এখন প্রায় শেষ প্রান্তে পরীক্ষার প্রস্তুতিমূলক আসলে কথাবার্তা বা আলোচনাগুলি আমাদের এখন হচ্ছে। আমরা বিভিন্ন কমন যে প্রশ্নগুলো আছে, যে প্রশ্নগুলি বারবার আসে, এ ধরনের কিছু প্রশ্নের উত্তর, সংক্ষিপ্ত উত্তরগুলো নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। হোমিওপ্যাথিক ফার্মাসিতে প্রথমেই যে প্রশ্নটা আসে যে হোমিওপ্যাথিক ফার্মাসি কাকে বলে। হোমিওপ্যাথিক ফার্মাসি যখনই এই প্রশ্নটা বারবার ঘুরে ফিরে বিভিন্ন শনেই আসে। আচ্ছা, এটা যদি সংক্ষেপে উত্তর দিতে যাই তাহলে ফার্মাসি শব্দের অর্থ আসলে ওষুধ প্রস্তুতকরণ বিদ্যা, অর্থাৎ যেই পুস্তক আমরা পড়ালেখা করলে বা পাঠ করলে আমরা ওষুধ কিভাবে প্রস্তুত করা যায়, ওষুধের উৎস, ধর্ম, গঠন, বিজ্ঞানসম্মতভাবে যদি এই বিষয়গুলি জানতে পারি যেই শিক্ষার মাধ্যমে, সেটাই হচ্ছে হোমিওপ্যাথিক ফার্মাসি। হোমিওপ্যাথিক ফার্মাসির একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে হোমিওপ্যাথিক ওষুধ কিভাবে প্রস্তুতকরণ, উৎপত্তি, সংরক্ষণ, শক্তিকরণ, এমনকি চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী আভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে প্রয়োগের নানা প্রকার ওষুধ সম্বন্ধীয় যে বিজ্ঞান আছে, যে কথাবার্তাগুলি আছে, সেই বিষয়গুলি সম্পর্কে আমরা হোমিওপ্যাথিক ফার্মাসিতে জানতে পারি বা শিখতে পারি বা বুঝতে পারি। এখন একটা কমন প্রশ্ন আছে হোমিওপ্যাথিক ফার্মাসিতে, হলো হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া কাকে বলে। এটার যদি উত্তর দিতে যাই তাহলে আসবে যে হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া হচ্ছে যে এমন একটা গ্রন্থ যে গ্রন্থে ওষুধের উৎস, গঠন, ধর্ম, প্রকৃতি বিজ্ঞানসম্মতভাবে রোগীর উপযোগী করে, আরোগ্য উপযোগী করে যেই হোমিওপ্যাথিক ওষুধ প্রস্তুত, সংরক্ষণ, শক্তিকরণ এবং নির্দিষ্ট পদ্ধতিসমূহ বিস্তারিতভাবে লিপিবদ্ধ থাকে, তাকে হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া বলে। এখানে একটা কথা থেকে যায় যে দুটোই তো, হোমিওপ্যাথিক ফার্মাসিতেও যে কথাগুলি বলা হচ্ছে, হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়াও তো তো একই ধরনের কথা বলা হচ্ছে। তাহলে এদের মধ্যে পার্থক্যটা কি? একটা বড় এই বিষয়টা অনেকেই বুঝে না যে হোমিওপ্যাথিক ফার্মাসি এবং হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়ার যে পার্থক্য আছে, মৌলিক পার্থক্য, এই পার্থক্যটা বুঝতে পারে না। এটা হচ্ছে হোমিওপ্যাথিক ফার্মাসি একটা বিশাল বড় সাবজেক্ট। আর হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া যেটা হচ্ছে একটা গ্রন্থ, এবং এই গ্রন্থটা অবশ্যই কোনো না কোনো দেশের সরকার কর্তৃক অনুমোদিত হতে হয়। এবং এই গ্রন্থের যে নির্দেশনা, নিয়ম নীতি আছে, এই নিয়ম নীতি বা নির্দেশনা অনুসারেই বিভিন্ন হোমিওপ্যাথিক যে কোম্পানিগুলি আছে,
এই কোম্পানিগুলো ওষুধ প্রস্তুত করে থাকেন। এমনকি ডাক্তারগণও যদি তাদের নিজেদের প্র্যাকটিসের জন্য বা চেম্বারে ওষুধ প্রস্তুত করার জন্য চিন্তা ভাবনা করেন, তাহলে এই ফার্মাকোপিয়ার সহযোগিতা নিয়ে থাকেন। তো এটাতে বোঝা গেল যে এটা এমন একটা পুস্তক বা বই। হোমিওপ্যাথিক ফার্মাসি হচ্ছে যে সমগ্র কিছু, মানে হোমিওপ্যাথিক ফার্মাসির সাথে ফার্মাকোপিয়াও যুক্ত, আহ, আরো অনেক কিছুই এর সাথে যুক্ত, কিন্তু ফার্মাকোপিয়াটা হচ্ছে একটা আহ, নির্দেশিকা বই সরকার কর্তৃক, যে নির্দেশিকা অনুসারেই আসলে ওষুধ প্রস্তুত করা হয়। আহ, যদি একটা বিষয়ে আসি যে আহ, পৃথিবীতে প্রথম কে এই ফার্মাকোপিয়া গ্রন্থ প্রকাশ করেন বা লেখেন, তো এটার ক্ষেত্রে জার্মানি ডক্টর সি ক্যাসপেরি 1825 খ্রিস্টাব্দে তিনি প্রথম হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া প্রকাশ করেন। তো সেই ফার্মাকোপিয়াটা ছিল অনেকটা সংক্ষিপ্ত বা মানে আজকে আমরা যে ফার্মাকোপিয়া দেখতে পাই যতটা সমৃদ্ধ, যত বড় বা অনেক বিশাল আকারের, ওই ফার্মাকোপিয়া এত বড় বা এত মানে বিশাল বিস্তৃত আকারে ছিল না। তবে তিনি প্রথম এই ফার্মাকোপিয়া প্রকাশ করেন। আরো একটা প্রশ্ন আসে প্রায় যে বিশেষ করে বিশ্বে আহ, কয়টা ফার্মাকোপিয়া অনুমোদিত, বা মানে কোন ফার্মাকোপিয়া অনুসারে ওষুধগুলো প্রস্তুত করা হয় বিভিন্ন ফার্মাসিতে। এখানে কোথাও কোথাও 4টা বা কোথাও কোথাও 5টা পেতে পারেন। আসলে এতে দ্বিধাদ্বন্দ্বের কিছু নেই বা সন্দেহের কিছু নেই। 5টা বললেও ভুল হবে না, 4টা বললেও ভুল হবে না। আচ্ছা, 5টা, যদি আমি 5টা ধরি তাহলে 5টা এই জন্যেই যে ইউনাইটেড স্টেট অফ হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া, এটা হচ্ছে আমেরিকান একটা ফার্মাকোপিয়া, এই নামে আছে। কিন্তু আমেরিকাতে আরেকটা ফার্মাকোপিয়া আছে, আমেরিকান হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া এই নামে। যার কারণে আমেরিকা বিশাল বড় একটা দেশ, এই দেশটাতে 2টা ফার্মাকোপিয়া অনুমোদিত, যার কারণে এখানে সংখ্যা 2টো হয়ে দাঁড়ায়। যে আমেরিকাতে এই 2টো ফার্মাকোপিয়া, যদি দেশ হিসেবে ধরি তাহলে এক দেশে একটা ফার্মাকোপিয়া থাকার কথা, কিন্তু আমেরিকাতে 2টা ফার্মাকোপিয়া আহ, অনুমোদিত। এই দুটো অনুসারেই সাধারণত ওষুধ প্রস্তুত করা হয়। এছাড়া জার্মান হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া, এটাও অনেকে ফলো করে। ব্রিটিশ হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া, এটাও স্বীকৃত প্রাপ্ত একটি হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া। আরেকটা হচ্ছে ইন্ডিয়ান হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া। পুরো বিশ্বে প্রচলিত এই কয়টি ফার্মাকোপিয়াই আসলে এদেরকে ফলো করা হয়। তবে আমাদের বাংলাদেশেও বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের তত্ত্বাবধানে একটি ফার্মাকোপিয়া রয়েছে, অনেকে এটা ফলো করেন। এটা অনেকেই এই ফার্মাকোপিয়াও ফলো করে থাকেন। আহ, আচ্ছা, যদি এবার একটা জিনিস ধরি যে ফার্মাসিস্ট, এখানে আসলে সংজ্ঞা অনেক কিছুই, অনেক সংজ্ঞা আছে, কিন্তু সব আহ, সংজ্ঞা তো আর সবসময় আসে না। বিশেষ করে একটা কথা আছে যে ফার্মাসিস্ট, এই কথাটা কিন্তু আমরা প্রায়ই শুনি, ফার্মাসিস্ট কাকে বলে? ফার্মাসিস্ট হচ্ছে ওষুধ ও ওষুধের অনুপাত প্রস্তুত, বিক্রয়, চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুসারে ওষুধ সরবরাহের স্বীকৃতিপ্রাপ্ত সরকার কর্তৃক ব্যক্তিকে ফার্মাসিস্ট বলা হয়। এক কথায় মানে ফার্মাসি কাউন্সিল, বাংলাদেশ ফার্মাসি কাউন্সিল বা ফার্মা, এদের নির্দিষ্ট মানে ক্রাইটেরিয়ায় এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, এনারা ফার্মাসিস্ট সার্টিফিকেট দিয়ে থাকেন এবং রেজিস্ট্রেশন দিয়ে থাকেন। সাধারণত এ ক্যাটাগরির ফার্মাসিস্ট হচ্ছে যারা ফার্মাসি নিয়ে অনার্স বা আরো উচ্চতর পড়ালেখা করে থাকেন, এরা হচ্ছে এ ক্যাটাগরির ফার্মাসিস্ট।
যারা ডিপ্লোমা পর্যায়ের এই ফার্মাসি নিয়ে পড়ালেখা করেন, অর্থাৎ এসএসসি পাস করার পরে, এরা হচ্ছে বি ক্যাটাগরির ফার্মাসিস্ট। আর এছাড়া সি ক্যাটাগরির আরেকটা ফার্মাসিস্ট আছে, এটা 3 মাস বা 6 মাস মেয়াদি একটা কোর্স। এটা শেষ হলে একটা পরীক্ষা নেয় ফার্মাসি কাউন্সিল। এই ফার্মাসি কাউন্সিলের পরীক্ষায় যে উত্তীর্ণ হয় তাকে একটা সনদপত্র এবং পাশাপাশি একটা রেজিস্ট্রেশন দেওয়া হয়। এ হচ্ছে সি ক্যাটাগরির ফার্মাসিস্ট। এদের কাজ কি? বিভিন্ন বড় বড় হসপিটাল বা বড় বড় ফার্মাসিতে ডাক্তাররা যে ওষুধগুলি ব্যবস্থাপত্রে লিখে দেন, এটাকে সঠিকভাবে সঠিক নিয়মে প্রস্তুত করে রুগীর সামনে উপস্থাপন করা বা রুগীকে দেয়া হচ্ছে এদের প্রধান কাজ। এর এই যে ব্যক্তি এই কাজটা করেন ওনাকেই ফার্মাসিস্ট বলা হয়। অর্থাৎ সরকার কর্তৃক স্বীকৃত, ফার্মাসি কাউন্সিল কর্তৃক রেজিস্ট্রেশনকৃত যে ব্যক্তি ওষুধ প্রস্তুতের জন্য নির্ধারিত থাকেন, সেই ফার্মাসিস্ট। অনেক সময় একটা আসে যে একটি আদর্শ হোমিওপ্যাথিক ল্যাবে কি কি যন্ত্রপাতি প্রয়োজন। একটা যদি ল্যাবের কথা ধরি, কলেজের ল্যাব বা অন্যান্য, তাহলে কয়েকটা কমন জিনিস থাকতেই হবে। আর কমন জিনিসের বাইরে অনেক কিছুই থাকে, যেমন বড় বড় যে ওষুধ কোম্পানিগুলি আছে তারা আসলে অত্যাধুনিক এখন অনেক যন্ত্রপাতি ব্যবহার করে। তবে ছোটখাটো ল্যাব বা বিশেষ করে বিভিন্ন কলেজের যে ফার্মাসি ডিপার্টমেন্ট আছে, তাদের মানে ফার্মাসি ডিপার্টমেন্টে সাধারণত শিশি, বোতল, গ্লাস, কাচের ছিপিযুক্ত বোতল থাকে। এছাড়া দেখা যাচ্ছে যে ছিপি, ওজন, আচ্ছা ব্যালেন্স থাকে। কারণ ব্যালেন্স না থাকলে মানে কতটুকু পরিমাণ এটা করা যায় না, মেজারমেন্ট ব্যালেন্স থাকে। এরপরে প্রেসার যন্ত্র থাকে, চাপ যন্ত্র, যেটা দিয়ে মাদার টিংচার প্রস্তুতে কাজ করা হয়। এরপর ছাকার জন্য চালুনি থাকে। এরপরে স্প্যাচুলা, চামিচ, মর্টার পেস্টাল। এটা হচ্ছে যে যখন টাইট্রেশন করা হয় তখন এই যন্ত্রগুলি প্রয়োজন হয়। আর শিশি বোতলগুলো সাধারণত শিশি, বোতল, আরএস, ডিস্টিল ওয়াটার, এগুলি হচ্ছে যে তরল ওষুধকে যখন শক্তিকৃত করা হয় তখন ব্যবহার হয়। এরপরে দেখা যায় পরিমাপক গ্লাস বা মেজারমেন্ট গ্লাস, ফল, হামালদিস্তা, মটর এন্ড পেস্টাল, নুড়ি, পেস্টাল, ফ্যানেল লাগে, চপিং বোর্ড লাগে। চপিং বোর্ডটা হচ্ছে কাটার জন্য, নাইফ বা ছুরি লাগে। এরপরে দেখা যায় ব্রাশ, ফিল্টার কাগজ, তারপরে ওয়াটার বাথ একটা একটা যন্ত্র, এটা লাগে, পার্কুলেটর লাগে। এরপরে মাইক্রোস্কোপ লাগে। এটা মাইক্রোস্কোপ সাধারণত বিশেষ করে গাছগাছড়ার যে মানে এটার অণুগুলি পরীক্ষা করার জন্য যে এটা সঠিক আছে কিনা, এটা ওই বোটানিস্ট থাকেন ওনারা সাধারণত এটা ব্যবহার করে থাকেন। এছাড়া থার্মোমিটার লাগে যে মাপার জন্য, হাইড্রোমিটার এর পিএস মাপার জন্য, এরপর বুনসন বার্নার বা ডিপ, বিকার, ওয়াশ বোতল, পরীক্ষার নল। এরপরেও আরো অনেক যন্ত্রপাতি, এগুলি হচ্ছে কমন যে যন্ত্রপাতিগুলি প্রয়োজন হয় সেই যন্ত্রপাতিগুলির কথা বলেছি, কিন্তু এর বাইরে আরো অনেক কিছুই প্রয়োজন হয়। আসলে একটা একটা করে বললে তো সব হবে না। আচ্ছা, যদি একটা প্রশ্ন আসে, প্রায়ই দেখা যায় যে ব্যবস্থাপত্র কয়টি অংশ, এই প্রশ্নটা প্রায়ই আসে। ব্যবস্থাপত্রের প্রধানত 4টা অংশ থাকে: সুপারিশন, সুপারস্ক্রিপশন, ইনস্ক্রিপশন, সাবস্ক্রিপশন এবং সিগনেচার বা স্বাক্ষর।
সুপারস্ক্রিপশন সাধারণত উপরের যে অংশটুকু থাকে সেটাকে বলা হয় সুপারস্ক্রিপশন, তার নিচে সাবস্ক্রিপশন, ইনস্ক্রিপশন, এরপরের যে ওষুধ নির্দেশনা থাকে সাবস্ক্রিপশন, এবং সর্বশেষ নিচে থাকে হচ্ছে সিগনেচার, বা যিনি ডাক্তার ওষুধ দিলেন তার স্বাক্ষর এবং সাথে তারিখ দিয়ে থাকেন। অনেক সময় আমরা একটা জিনিস দেখেছি যে ওষুধ যখন তৈরি করি, ওষুধ তৈরির সময় কোথাও এক্স লেখা থাকে, কোথাও এক্স লেখা থাকে না, কোথাও সি লেখা থাকে, কোথাও এম লেখা থাকে, কোথাও এম 0/1 2 অথবা M/1 2। এগুলি আসলে কি বোঝায়? ঔষধ তৈরির জন্য ৩টা স্কেল আছে। একটা হচ্ছে দশমিক স্কেল, আরেকটা হচ্ছে শততমিক স্কেল, আরেকটা হচ্ছে 50 সহস্রতমিক স্কেল। তো দশমিক স্কেলে বা দশমিক রীতিতে যদি কোনো ওষুধ প্রস্তুত করা হয়, তো সেই ওষুধ প্রস্তুতে সাধারণত যে চিহ্নটা ব্যবহার করা হয় এটা হচ্ছে এক্স দ্বারা বোঝানো হয়। যেমন কোনো ওষুধের শক্তি যদি 6 থাকে, তার সাথে এক্স দিয়ে বোঝানো হবে 6x, 12x। অর্থাৎ দশমিক রীতির এটা হচ্ছে ষষ্ঠ শক্তি, এটা 12তম শক্তি। দশমিক রীতির এই বা দশমিক স্কেলে এই ওষুধটা তৈরি করা হয়েছে, সেই কথাটা বোঝানোর জন্যই এখানে এক্স ব্যবহার করা হয়। এটার রেশিও যদি ধরা হয় 1:9, এখানে ভেকেজ ব্যবহার করা হয় 9%, আর 1% বা 1% হচ্ছে মূল ঔষধ। এটাকে দিয়েই ওষুধ যে রীতিতে তৈরি করা হয় এটা হচ্ছে দশমিক স্কেল। আর শততমিক স্কেলে সাধারণত কোনো কিছুই থাকে না, যেমন শুধু সংখ্যা থাকে 30, 200, 1M, 10M, অথবা কোথাও কোথাও সি লেখা থাকে, আবার কোথাও কোথাও ডি লেখা আছে। এটা ডাইলিউশন বোঝানোর জন্য কখনো কখনো ডি লেখে, কিন্তু এটা সাধারণত সি লেখে, 2C, যেমন 200 শক্তি এটা বোঝাতে এরকম সি লেখে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই বিষয়টা বোঝাতে মূল সংখ্যাটাই লেখা হয় 6, 12, 30, 200, 1M, 10M, এভাবেই আসলে। আর 50 সহস্রতমিক ঔষধগুলোকে বোঝাতেই সাধারণত M/1, M/2, M/3, M/4 এভাবে বোঝানো হয়ে থাকে, মানে ধারাবাহিকভাবে M/1, 2, 3, 4, 5। তবে একটা জিনিস কিন্তু ভুল করা যাবে না, বা এটা ভুল বুঝলে অসুবিধা হবে। M/1 আর 1M এই দুইটা কিন্তু এক জিনিস না, দুটো ভিন্ন জিনিস। 1M হচ্ছে শততমিক রীতির 1000 শক্তিকে 1M দ্বারা বোঝানো হয়ে থাকে। আর 50 সহস্রতমিক ঔষধের যে প্রথম যে ওষুধটা সেটা M/1 এভাবে বোঝানো হয়ে থাকে। আচ্ছা, এবার আসা যাক ঔষধের উৎস কয়টি। যদি এই কথাটা ধরি তাহলে আমরা পাবো যে প্রধানত 6টি উৎস থেকে আমরা ওষুধ প্রস্তুত করে থাকি। তার প্রধান যে ওষুধ, মানে সবচেয়ে বড় সোর্স, সেটা হচ্ছে উদ্ভিদ, এরপরে প্রাণীজ, এরপরে খনিজ, এরপরে রোগজ, গ্রন্থিজ, শক্তিজ। মানে সবচেয়ে বড় বিশাল একটি স্থান দখল করে আছে উদ্ভিদ থেকে আমাদের ওষুধ তৈরি হয়। এর পরবর্তী স্থানটা দখল করা আছে প্রাণীর। এরপরে গ্রন্থি, মানে সুস্থ গ্রন্থি থেকে ওষুধ তৈরি করা হয়। এরপর বিভিন্ন রোগ জীবাণু থেকে ওষুধ তৈরি করা হয়। খনিজ থেকে ওষুধ তৈরি করা হয়, এবং শক্তি শক্তি থেকেও ঔষধ তৈরি করা হয়। এখন এর উদাহরণ যদি দিতে চাই, যে তাহলে উদ্ভিদ থেকে বেল, অ্যাকোনাইট,
ইত্যাদি এর উদাহরণ দেন। প্রাণীজ যদি উদাহরণ দিতে চাই তাহলে ব্লাটা ওরিয়েন্টালিস, ক্যান্থারিস, এই দুটো উদাহরণ দেওয়া যেতে পারে। খনিজের কথা যদি বলি এবং খনিজের উদাহরণ দিতে চাই তাহলে আপনার দুটো উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন আমরা যে মিনারেল থেকে যা যা পাই, যেমন অরামমেট, মেটালিকাম, তারপরে গ্রাফাইটিস, এগুলি হচ্ছে খনিজ থেকে পাওয়া। আর রোগজ যেমন যেটা রোগ জীবাণু থেকে তৈরি করা হয়, যেমন টিউবারকুলিনাম, ব্যাসিলিনাম, ম্যাডোরিনাম, এই ওষুধগুলি সাধারণত রোগ জীবাণু থেকে তৈরি হয়। ব্রন্থিস, গ্রন্থি থেকে ওষুধ তৈরি হয়। ল্যাকডিফ্লোর, ল্যাকক্যান, ল্যাকডিফ্লোর, এই ওষুধগুলি সাধারণত গ্রন্থি থেকে, সুস্থ গ্রন্থি থেকে। আর শক্তিজ থেকে যে ওষুধ তৈরি করা হয়, যেমন লুনার, সোলার, এক্স-রে, এগুলি হচ্ছে এক ধরনের শক্তি। এক্স-রে দেখা যায় না, এটা এক ধরনের রে। চাঁদের আলো থেকে লুনার ওষুধটা তৈরি করা হয়। সূর্যের আলো থেকে সোলার নামে ওষুধ তৈরি করা হয়। আচ্ছা, ভেষজ বহ কি? ভেষজ বহর কথা যদি আমরা ধরি, যে ভেষজ বহ আসলে ভেষজ হচ্ছে যার মধ্যে ঔষধি গুণ আছে, যে রোগ উৎপাদন করতে পারে এবং যে রোগ বিনাশ করতে পারে। তো এটাকে যে বহন করে সেটাই হচ্ছে ভেষজ বহ। অর্থাৎ হোমিওপ্যাথিক ওষুধ প্রস্তুত এবং শক্তিকরণ করতে মূল ভেষজ পদার্থের বাহ্যিক হিসেবে, বাহক হিসেবে যে সমস্ত পদার্থ ব্যবহার করা হয়, সেই সমস্ত পদার্থকেই সাধারণত ভেষজ বহ বলা হয়। তো এই ভেষজ বহ মানে ওষুধের গুণ যার মধ্যে বহন করা হয়। এর মধ্যে সবচাইতে ভালো ভেষজ বহ হচ্ছে অ্যালকোহল বা আরএস। এরপরে ডিস্টিল ওয়াটার, অলিভ অয়েল, গ্লিসারিন। আর এরা হচ্ছে যে তরল ভেষজ বহ। আর কঠিন ভেষজ বহর কথা যদি ধরি তাহলে দুগ্ধ শর্করা, ইক্ষু শর্করা, শুটি শর্করা, যেটা দিয়ে গ্লোবিল তৈরি করা হয়। তারপরে সুগার মিল্ক, বিশেষ করে দশমিক রীতির যে ওষুধ তৈরি করা হয়, এই সুগার মিল্ক দেখা যায় যে শুটি শর্করা বা ইক্ষু শর্করা, দুগ্ধ শর্করা, এর মাধ্যমেই তৈরি করা হয়। এই সবগুলো ভেষজ বহের মধ্যে সর্বোত্তম ভেষজ বহ হিসেবে সাধারণত অ্যালকোহলকেই বলা হয়ে থাকে। কারণ আহ, এই অ্যালকোহল যত সহজে ওষুধ থেকে ওষুধের গুণটা বের করে নিয়ে আসতে পারে, অন্য কোনো পদার্থ সেভাবে বের করে আনতে পারে না। আর সে নিজে গুণটা খুব সুন্দরভাবে বহন করে, এবং যখন অ্যাপ্লাই করা হয় রুগীতে, এটা খুব সুন্দরভাবে কার্যকারী। আর দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে সে নিজেই হচ্ছে সংরক্ষণকারী, অর্থাৎ ভেষজকে নষ্ট হতে দেয় না। এই অ্যালকোহল ভেষজকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে, নষ্ট না হতে দিতে সহযোগিতা করে। কিন্তু অন্য ভেষজ যেমন ডিস্টিল ওয়াটার বা অয়েল বা অন্য কোনো কিছু, এটা একটা নির্দিষ্ট দিনের পরে নষ্ট হয়ে যায়, কিন্তু সেই অনুসারে লংজিভিটিটা অনেক বেশি অ্যালকোহলের, যার কারণে একে মানে সর্বোত্তম ভেষজ বহ বলা হয়ে থাকে। আমরা যে অ্যালকোহল ব্যবহার করি, এই অ্যালকোহলগুলো আসলে কয়েক প্রকার অ্যালকোহল আমরা ব্যবহার করে থাকি। তার মধ্যে হচ্ছে স্ট্রং অ্যালকোহল, ডিসপেন্সিং অ্যালকোহল, ডাইলুট অ্যালকোহল। এটা হচ্ছে রেশিও বা মাত্রা অনুসারে, যেমন ৯৮%, ৮৮%, বা এভাবে মাত্রা অনুসারে ওষুধে
মানে অ্যালকোহল কতটুকু আছে, পানি কতটুকু আছে, এভাবেই ভিন্ন ভিন্নভাবে নামকরণ করা হয়ে থাকে। পুরাতন অর্থাৎ ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান যেই ফর্মুলাতে ওষুধগুলি তৈরি করতেন, সেখানে ৭ থেকে ৯ টি প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়ার মাধ্যমেই সাধারণত মাদার টিংচার প্রস্তুত করা হতো। ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান সেটা করে গিয়েছেন এবং দেখিয়ে দিয়ে গেছেন। কিন্তু বর্তমানে আসলে ওষুধ যারা প্রস্তুত করে, যে ওষুধ ফার্মেসিগুলো আছে, তারা অবশ্য এই ৯ টি ফর্মুলা অনুসারেই ওষুধ প্রস্তুত করে না। এরা ২ টা ভাগে ওষুধ প্রস্তুত করে থাকে। একটা মিচারেশন এবং পার্কুলেশন। মিচারেশন এবং পার্কুলেশন এই ২ টা প্রক্রিয়াতেই তারা ওষুধ প্রস্তুত করে থাকে। বর্তমানে হ্যানিম্যানের সেই ৯ টা ফর্মুলা আ যে মাদার টিংচার, এটা অনুসরণ করা হয় না। আচ্ছা, দশমিক তিথির কথা কিন্তু বলেছি। কিন্তু এটা আসলে কে প্রবর্তন করেছেন সেটা যদি ধরি, তাহলে ডক্টর হ্যারিং এই দশমিক তিথিটা ১ম প্রবর্তন করেন। আর শততমিক এবং ৫০ সহস্রতমিক এই ২ টা রীতি ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান প্রবর্তন করেন। তবে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান তার জীবদ্দশায় তিনি দশমিক এই যে শততম তিথির কথাই অর্গাননের ৫ম সংস্করণ পর্যন্ত এই কথাটাই বলা হয়েছে, এবং তিনি যখন ছিলেন বা ৫০ সহস্র এই যে তখন শততমিক তিথিতেই ওষুধ প্রস্তুত করা হতো। কিন্তু তার লেখা ৬ষ্ঠ সংস্করণে ৫০ সহস্রতমিক ওষুধের কথা বলা হয়েছে, যেটা ৫০,০০০ ভাগের ১ ভাগ হচ্ছে ৫০,০০০ ভাগ ভেহিকলস আর ১ ভাগ ঔষধ। মানে এতটা সূক্ষ্ম মাত্রায় ওষুধ তৈরি করার নির্দিষ্ট ৫ টা প্রক্রিয়া ধাপ অতিক্রম করে এই ওষুধটা প্রস্তুত করা হয়। তো উনি উনার মৃত্যুর পর যখন অর্গানন পুনরায় প্রকাশ করা হয়, তখন সেখান থেকে জানতে পারা যায় ৬ষ্ঠ সংস্করণের কথা। হ্যানিম্যানের নিজেই লিখে গেছেন, কিন্তু হ্যানিম্যানের জীবদ্দশায় এটা খুব বেশি আসলে প্রচলিত ছিল না। শক্তিকরণের কথা যদি ধরি, যে ওষুধ আমরা কিভাবে শক্তিকরণ করব, আমি তো বললামই যে শক্তিকরণ আসলে ৩ টা ফর্মুলা আছে। স্কেল বলে ফর্মুলা আছে, মানে পদ্ধতি, যেমন একটা দশমিক স্কেল বা 1:9 এই রেশিওতে, শততমিক যেমন 1:99 এই রেশিওতে, আর ৫০ সহস্রতমিক হচ্ছে ৫০ সহস্র ইস টু 1, এই রেশিওতেই ওষুধ তৈরি করা হয়ে থাকে। তবে ওষুধকে সাধারণত ২ টা ভাবেই শক্তিকৃত করা হয়। একটা হচ্ছে লিকুইড বা তরল আকারে, আরেকটা বিচূর্ণ আকারে। তরল আকারে যে ওষুধকে শক্তিকৃত করা হয় সেটা হচ্ছে ঝাঁকির মাধ্যমে আ ও সজোরে ৮ টা, ১০ টা বা ১২ টা, ১৪ টা, ১৬ টা এভাবে, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলা হয়েছে, বা ১০ টা ১২ টা এটা হচ্ছে কমন আমরা জানি বা দিয়ে থাকি। তো এখানে সজোরে ১-১.৫ ফুট উপর থেকে একটা বোতলের মধ্যে ঔষধ এবং ভেহিকলস নিয়ে সজোরে বইয়ের উপরে বা বইয়ের উপরে চামড়া লাগিয়ে তার উপরে সজোরে আঘাত করতে হয়। এভাবেই শক্তিকৃত করা হয়। কিন্তু বিচূর্ণ আকারে হচ্ছে পুরো ১ ঘন্টা ভরে কাজ করতে হয়। এই একটা ঘন্টাকে ২০ মিনিট, ২০ মিনিট, ২০ মিনিট এভাবে ৩ টা ভাগ করা হয়। এই ২০ মিনিটকে আবার ১০-১০ মানে ২ টা ভাগে ভাগ করা হয়। এই ১০ মিনিটের কাজগুলো হচ্ছে ৬ মিনিট হচ্ছে এই ওষুধগুলাকে ঘর্ষণ করতে হয়।
3 মিনিট এটাকে মানে চাষতে হয় বা মিশানো হয়। 1 মিনিট এটাকে পুরো নাড়াচাড়া করে সব তো ওষুধের সাথে মিশ্রণ করতে হয়। এই প্রক্রিয়াতে 10-20 মিনিট কাজ করতে হয়। পুরো প্যাকেজটাকে 3 ভাগে ভাগ করতে হয়। তার 1 ভাগ ১ম এ কাজ করে ২য় অংশ ২০ মিনিট পার হলে তারপরে এর সাথে সংযোগ করতে হয়। আবার ২০ মিনিট কাজ হলে যখন ২০-২০-৪০ মিনিট কাজ হবে তখন ৩য় ২০ মিনিটের মানে এই অংশটা এর সাথে সংযোগ করে ২০ মিনিট কাজ করতে হয়। তো এভাবে আমাদের উম সাধারণত বিচূর্ণ আকারে ওষুধ শক্তিকৃত করা হয়। পুরো এই কাজটা করতে ৬০ মিনিট সময় প্রয়োজন হয়। আ ভালো হয় যে ছাত্রছাত্রীরা এসে যদি সরাসরি প্রশ্ন করে, প্রশ্নের উত্তর এভাবে একভাবে আসলে বলে যাওয়াটা কঠিন একটা কাজ। উপস্থিত ছাত্রছাত্রী না থাকলে। আচ্ছা, আমরা যে আরএস বলি, আরএস এর যদি মানে মিনিংসটা ধরি যে এর মিনিংসটা কি? আ আরএস এর মিনিংস হচ্ছে রেকটিফাইড স্পিড। রেকটিফাইড স্পিডকেই সংক্ষেপে আরএস বলা হয়ে থাকে। একটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা নাম্বার। এটা অনেক ছাত্র বা এমনকি অনেক ডাক্তাররাও শুধু বলে কিন্তু বুঝতে পারে না যে আ গ্লোবিউলসকে কিভাবে আসলে নাম্বারিং করা হয় বা এর নাম্বারগুলো আসলে কিভাবে করা হয়। সাধারণত ১০ টি বটিকা বা অণুবটিকা পরপর সারিবদ্ধভাবে রেখে আ এক লাইনে রেখে সেখানে মিলিমিটার স্কেল দিয়ে যদি মাপা হয়, মাপার পরে যে দৈর্ঘ্য পাওয়া যায়, এই দৈর্ঘ্য যত মিলিমিটার হয় সেই অণুবটিকার নাম্বার তাই। যদি ১০ টি অণুবটিকা পাশাপাশি রেখে তার ১০ মিলিমিটার হয় তাহলে এটা ১০ নাম্বার। যদি ২০ মিলিমিটার হয় তাহলে ২০ নাম্বার। যদি ৩০ মিলিমিটার হয় তাহলে ৩০ নাম্বার। যদি ৪০ মিলিমিটার হয় তাহলে ৪০ নাম্বার। এভাবেই সাধারণত আ বটিকাগুলোকে নাম্বারিং করা হয়ে থাকে। তবে আমাদের দেশে ২০ নাম্বার এবং ৩০ নাম্বার এই দুটো আ বটিকা বা অণুবটিকাই সবচেয়ে বেশি ব্যবহৃত এবং জনপ্রিয়তা পেয়েছে এবং বাজারে পাওয়া যায়। তো ১০ নাম্বার অণুবটিকা অনেক সময় ৫০ সহস্রাঙ্ক ওষুধ সংরক্ষণের জন্য অনেকে ব্যবহার করে। আবার কেউ রুগীদেরকে মানে দেয়ার বা রুগীকে একটু ভিন্নতা আনার জন্য ৪০ নাম্বার আ ও অণুবটিকা ব্যবহার করে। তবে এর উপরেও ৫০-৬০ পর্যন্ত হয়। তবে আমাদের দেশে ৪০ পর্যন্তই পাওয়া যায়। তো আজ আর কথা না বাড়িয়ে আমার মনে হয় আমরা শেষ করে দিতে পারি। যেহেতু আমাদের নির্ধারিত সময় শেষ। অপেক্ষা করেছি ছাত্রছাত্রীদের জন্য। কিন্তু একটু দেরিতে শুরু করেও কোনো ছাত্রছাত্রী না পাওয়াতে আ কমন প্রশ্নগুলো নিয়ে বিশেষ করে ফার্মাসির যে বিষয়গুলো খুব বেশি ব্যবহৃত হয় বা প্রয়োজন হয় বা জানা থাকা দরকার সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। তো আ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ক্লাসে উপস্থিত হবেন। এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।